একটা মজার গল্প বলে কিন্তু আজকে শুরু করছি ভিডিওটা। সে ভিডিওর শুরুতে রয়েছে পরশ পাথর। এই বিশাল বড় জগতে, এই শেয়ার বাজার জগতে হাজার হাজার কোম্পানির মধ্যে কোনটা পরশ পাথর সেটা কিন্তু খুঁজে বের করতে হয়। সেই পরশ পাথর খোঁজার জন্যে এগিয়ে চলেছি একটার পর একটা পাথরকেই দেখে নিয়ে যাচ্ছি। কত অজস্র মানুষ এখানে রয়েছে। আজকে যে অদ্ভুত গল্পটা বলবো, এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে মার্কেট ক্যাপ মাত্র 672 কোটি, অথচ সেই কোম্পানি অর্ডার এসে গেছে 700-750 কোটির ওপরে। অজস্র লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত এই কোম্পানিটা বায়ো ফার্মা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোম্পানিটা কাজ করছে। এই অদ্ভুত কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন দুরন্ত জায়গায়, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। কোম্পানির কিন্তু অর্ডার বুক ছাড়াও সেলস গ্রোথ রয়েছে 22%-এর বেশি, প্রোমোটার হোল্ডিং রয়েছে 68% বেশি, রিটার্ন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল দুটোই ভালো রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও অতি সামান্য রয়েছে, প্রাইস টু আর্নিং গ্রোথ রয়ে গেছে 0.73। এইরকম পরিস্থিতি থেকে কোম্পানিটার নাম কি? ফ্যাবটেক টেকনোলজিস, একটা বায়োফার্মা ইঞ্জিনিয়ারের উপর করা কোম্পানি। 1998 সালে কোম্পানিটা স্থাপিত হয়েছে। এগিয়ে চলেছে আস্তে আস্তে করে। কোম্পানির কিন্তু ম্যাক্সিমাম অর্ডার আসছে বাইরে থেকে। যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো ডাইরেক্টলি নিজেরা না কাজ করে এইসব কোম্পানিগুলোর উপর দায়িত্ব দিচ্ছে, এবং এইভাবে কোম্পানিটার প্রফিটেবিলিটিটা সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে এই এক্সিকিউশন অর্ডারের উপরে। বেশ কিছু রিস্ক রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো, বাট this video is only for education purpose. No buy sell before investing. Please consult yourself for your advisor. Past and current guarantee future performance. এই শেয়ার বাজারটা না বড় গোলমেলে, অদ্ভুতুরে, এবং এখানে কোনো এক খ্যাপা কোনো দিন কোনো এক পরশ পাথর খুঁজে পায়, এবং সেই পরশ পাথরটা তাকে রাজা বানিয়ে দেয়। একেবারে রাজা, বিশাল। আবার এই বাজারেই এমন অজস্র চকচকে পাথর রয়েছে, একেবারে সাধারণ পাথর, যেগুলো বুকে জড়িয়ে ধরে কত শত খ্যাপা চিরদিনের মতো ভিখারি হয়ে যাচ্ছে। মানুষের স্বপ্নগুলো মানুষকে দৌড়ে নিয়ে যায় কোনো এক বড় জায়গায় পৌঁছানোর জন্য। কেউ কেউ পৌঁছায়, আর শতকরা 99 জন পৌঁছতেই পারে না। কিন্তু এই অবিশ্রান্ত প্রসেস চলছে চলছে চলছে। আমাদের ছোটোবেলার জীবনেও দেখেছি, এই বয়সেও দেখছি, শেষ জীবনেও দেখে যাব সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কেন বলছি কথাগুলো? প্রত্যেকটা কথা মূল্যবান এবং প্রত্যেকটা কথার দাম রয়েছে। আজকে একটা অদ্ভুত কোম্পানির কথা বলবো, যে কোম্পানিটা কিন্তু এক সময় ইনফোসিস কিংবা HCL টেকনোলজি কিংবা TCS, উইপ্রোর মতো কোম্পানি, আজ থেকে হয়তো 15-20 বছর আগে তারা কেউ নিতে পারলে কোনো এক খ্যাপা যখন জোগাড় করেছিল, আজ তার কাছে একটা বিরাট সম্পদের পরিমাণ রয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, তার কারণ হচ্ছে এই কোম্পানি, এই একটা কোম্পানি, যে কোম্পানির মার্কেট ক্যাপের হচ্ছে 672 কোটি, আর 782 কোটি হচ্ছে অর্ডার বুক। কিন্তু এটা বড় ঘটনা না, তার থেকে বড় ঘটনা হচ্ছে কোম্পানিটার বিজনেস। এইসব কোম্পানি, খুব ছোট ছোট কোম্পানিগুলো স্পেশাল অবজেক্ট কাজ করছে বায়োফার্মার ওপর ইঞ্জিনিয়ারিং। বায়োফার্মা ইঞ্জিনিয়ারিংয়ে জানুন তো কোম্পানিটা কীভাবে কাজ করে, সেও বেশ মজাদার। কোম্পানি নিজে খুব বেশি কিছু করছে না। কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সে বললো আমি একটা কোম্পানি তৈরি করতে চাইছি। এই কোম্পানিটা সেই কোম্পানির সব দায়িত্বগুলো নিজের ঘাড়ে নিয়ে নেয়। নিজে থেকে বড় কোনো কোম্পানি কিন্তু করে না। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা সাইডে কাজ করছে। সেই কোম্পানির ক্লিন ওয়াটারের ব্যবস্থা করা, প্ল্যান্ট ইনস্টলেশনের কাজকর্মগুলো করা, কোম্পানির বিভিন্ন যে ডাইভার্সিফাই প্রসেসগুলো সেগুলোকে কমপ্লিট করা, এই সবগুলো কিন্তু এই কোম্পানিটা করে দেয়। বেশ মজাদার বিষয়। কিন্তু মজা তো ঠিক আছে, কোম্পানির মার্কেট ক্যাপ অতি সামান্য 672 কোটি। যদি আমি দেখে নিই ইন্ট্রিনসিক ভ্যালু, দেখব ইন্ট্রিনসিক ভ্যালুর তুলনায় কারেন্ট মার্কেট প্রাইস অনেক কমে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুর্দান্ত সুযোগ। পি যদি দেখি, প্রাইস টু আর্নিং ভ্যালুয়েশনে দেখি, সেখানেও দেখব অর্ধেকের কম পিতে পাওয়া যাচ্ছে। অথচ এর সঙ্গে সঙ্গে সেলস গ্রোথ দুরন্ত রয়েছে। এই সেলস গ্রোথ যেরকম ভালো রয়েছে, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল ভালো রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও দুরন্ত রয়েছে, প্রোমোটার 68% হোল্ড করে বসে রয়েছে কোম্পানিতে। অথচ সেই কোম্পানিতে যখন আমরা একটু গভীরে ঢুকি, সেখানে কিন্তু আবার চিন্তা বাড়িয়ে তোলে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা যদি একটু নজরে করে দেখা যায়, সেখানে বোঝা যাবে যে একটা অদ্ভুত বিষয় চলছে। কেন অদ্ভুত লাগছে? প্রফিট কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, কোনোবার লস কোনোবার প্রফিট, কোনোবার লস কোনোবার প্রফিট। একটা গল্প তৈরি করছে, একটা অদ্ভুত গল্প সৃষ্টি করছে। আবার উল্টোপক্ষে রিসিভেবলস বাড়ছে, অর্থাৎ বিক্রি বারটা হচ্ছে, কাগজে হিসেব আছে, টাকা এখনও আসছে না, অর্থাৎ যেখানে বিক্রি করেছে তারা এখন টাকা ফেরত দেয়নি। এটা যদি বেশি দিন চলতে থাকে তাহলে কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা বড় ধাক্কা। আবার যদি কোনো কোনো ক্ষেত্রে দেখি কোম্পানিটা প্রফিটেবিলিটি খুব ভালো জায়গায় রয়েছে। গ্রোথ বিগত 5 বছর ধরে 27% বেশি দিয়েছে। নতুন আসা কোম্পানি, একদমই নতুন আসা কোম্পানি, বেশি দিন হয়নি,
কোনো লাভও দেখায়নি, কিন্তু অসম্ভব ক্ষমতা রয়েছে কোম্পানিটার মধ্যে। ওই যে শুরুটা করেছিলাম না একটা কথা বলেছিলাম এই এমনই বাজার, এই বাজারে অনেক কিছু সম্ভব। কোনো এক খ্যাপা কোনো একদিন একটা পরশ পাথর কুড়িয়ে পেল এবং সেই পাথরটা দিয়ে সে যেখানে যে লোহাকে পেয়েছে সেখানে সে সোনায় পরিণত করেছে। আবার কত শত মানুষ এই বাজারে ঘুরে বেড়াচ্ছে টাকা হাতে নিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় রাখলে কত তাড়াতাড়ি পাওয়া যায়। রিটায়ার হয়ে গেছে একজন লোক আমার কাছে এসে বলছে, স্যার যেভাবে হোক আমি খুব রিস্ক নিতে পছন্দ করি, আমার 80 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকাকে আমি রিস্কে রাখতে চাই, যা যদি জিরো হয়ে যায় কোনো অসুবিধা নেই, আপনি এমন কিছু কোম্পানি বলুন। আমি নিরুপায়, আমাদের বলা যায় না, আমরা যারা অ্যানালিস্ট রয়েছি আমাদেরকে রীতিমতোভাবে বলা আছে যে আপনি যাই বলুক আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে তার রিস্কের দায়িত্ব আপনার। সে যদি শেষ হয়ে যায় রিস্ক নিয়ে, সে রেসপন্সিবিলিটি আপনার। চলে আসি কোম্পানির ক্ষেত্রে। 2018 সালে এই কোম্পানিটা স্থাপিত হয়েছিল। এই কোম্পানি হচ্ছে বায়োফার্মা ইঞ্জিনিয়ারিংয়ের উপর তৈরি করা কোম্পানি, যেটা শুরু করেছিলাম বলে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ইনস্টলেশন, যে প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, প্রজেক্ট এক্সিকিউশন, কোয়ালিটি কন্ট্রোল করা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এই ধরনের কাজগুলো করে। এর নিজেরা কিন্তু বড় বড় ফ্যাক্টরি তৈরি করে না, অন্য কোম্পানিগুলোর হয়ে কাজ করে। এই কোম্পানি যদি মার্কেট ক্যাপের দিকে দেওয়া যায় 672 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং প্রাইস টু আর্নিং রেশিও দেখি 18.2 রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে 39.5। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি 13.6, রিটার্ন অন ইকুইটি দেখি 12.5, ঋণের পরিমাণ খুব সামান্য 0.17 রয়েছে এবং প্রাইস টু আর্নিং গ্রোথ যেটা দেখে অনেকটা একটা সিদ্ধান্তে আসা যায় কোম্পানির এই সিচুয়েশনে গ্রোথ ক্যাপাবিলিটি, সিচুয়েশন, ভ্যালুয়েশন দুটোকে একসঙ্গে করা যায়। সেখান থেকে 0.93, একের বেশি হলে চিন্তা। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে খুব সুন্দর 27%-এর বেশি। এতগুলো বেশি যেখানে রয়েছে, প্লাস ভ্যালুয়েশনে যদি কারেন্ট প্রাইস দেখি 151, যেখানে ইন্ট্রিনসিক বলছে 335। এবং আরেকটা ব্যাপার, প্রোমোটারের সংখ্যা রয়েছে 68.9% প্রোমোটার হোল্ড করছে এবং বাকিটা রয়ে গেছে কিন্তু সামান্য পরিমাণে এফআইডিআর কাছে রয়েছে, বাকিটা রয়ে গেছে কিন্তু পাবলিকের কাছে। এই পরিস্থিতিতে কোম্পানিটা দেখে তো যে কেউ বলবে দুরন্ত, কিন্তু কোম্পানি মার্কেট ক্যাপের থেকে বেশি অর্ডার বুক রয়েছে, 700 কোটির বেশি অর্ডার রয়েছে। কিন্তু এত ভালো যে কোম্পানিটা রয়েছে, নতুন ধরনের বিজনেস রয়েছে কোম্পানিটা, সে কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট কোনটা? নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে যদি বলি, 1 নম্বর পয়েন্ট যেটা দেখলাম, প্রফিট ফ্রম অপারেশন। এই প্রফিট মানে অপারেটিং ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা প্রফিট ফ্রম অপারেশন দেখতে পাচ্ছি কিন্তু নেগেটিভ। এই যে প্রফিট দেখাচ্ছে, মানে প্রফিট হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে বিজনেস থেকে ক্যাশ সেটা কিন্তু আসছে না, এটা কিন্তু ভাবতে হবে। নাম্বার 2, লেভেলস কিন্তু হাই রয়েছে, অর্থাৎ বিক্রি করা হচ্ছে কিন্তু বিক্রি করার পরে কিন্তু টাকা আসছে না। এটা এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি বলে, এগুলোর ক্ষেত্রে এটা স্বাভাবিক ঘটনা, এটাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, রিসিভেবলস বেশি হওয়াটা। কিন্তু নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো, এটা কিন্তু একটা চিন্তার জায়গা, এটা ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে লং টার্মে যদি এরকম কন্টিনিউ চলতে থাকে। আর একটা কথা বলবো, এর আর্নিং যে রয়েছে, এই আর্নিংটা কিন্তু বাড়ছে কমছে, মানে ফিক্সড নয়। মানে আমি যেটা বলছি, কোয়ার্টারলি আর্নিং যেটা রয়েছে, কখনো লসে রয়েছে, কখনো প্রফিটে রয়েছে, এটা একটা ব্যাপার তৈরি করছে। এছাড়া একটা ব্যাপার রয়েছে প্রজেক্ট এক্সিকিউশন রিস্ক বলে যে ব্যাপারটা বলবো, মানে যখন ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোর কাছে আসছে তখনই কিন্তু কোম্পানিটার মধ্যে একটা জোয়ার আসছে, আবার তারপরে ভাটা সৃষ্টি হয়ে যাচ্ছে। মানে বাইরের ওপরে টোটালি ডিপেন্ডেন্ট, ক্লায়েন্ট কনসেন্ট্রেশন। এবারে বাইরে যদি কোনো প্রবলেম আসে, যেরকম আমি বলতে পারি ইন্টারন্যাশনাল এক্সপোজার রিস্ক, বিদেশে যে সৌদি আরবিয়া বা বিভিন্ন জায়গায় এদের যে কাজ চলছে, সেখানে যখন কাজ বন্ধ তখন কিন্তু এদের সম্পূর্ণভাবে কাজকর্ম প্রফিটেবিলিটি হিট করছে এবং প্রফিটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এইগুলো হলো মোদ্দা ঘটনা, যার জন্য মনে হয়েছে কোম্পানিটার ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার দেখাতে পারে। তাহলে এইখানে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন থাকছে যে তাহলে কি করা উচিত আমাদের এই কোম্পানিটা, ফ্যাবটেক টেকনোলজির কথা আমি বলছি। ফ্যাবটেক টেকনোলজি এই মুহূর্তে তাহলে কী করা যেতে পারে? প্রথম দিন থেকে অক্টোবর 2025 এনলিস্ট হয়েছে, তখন থেকে প্রায় 22% ডাউন। কোম্পানি কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্টকে দেখতে হবে যদি রিস্ক নিতে পছন্দ করেন। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে CFO। নেক্সট কতগুলো কোয়ার্টার আমাদের দেখতে হবে যে কেমন থাকে না থাকে, মোটামুটি 2 থেকে 3 বছর।
প্লাস আসছে কিনা সেটা দেখে নেওয়া। নাম্বার 2 আমরা দেখব রিসিভেবলস কমছে কিনা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। তৃতীয়ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। এই 3টে পয়েন্টকে দেখে কিন্তু আমরা ঠিক করব কোম্পানিটা কি হতে পারে না হতে পারে।